কথা বন্ধু অডিও বুক চ্যানেলে আমাদের আজকে পরিবেশনা তাসলিমা নাসরিনের লেখা উপন্যাস সৌধ ১২তম পর্ব। গল্প পাঠে আমি অনন্যা, আপনাদের বন্ধু। আফজালের সঙ্গে মাসে ৭ দিন আমার সম্পর্ক হয়েছে। সেই দিনগুলোয় হারুনকে বলেছি আমার শরীর ভালো লাগছে না, পেট ব্যথা হচ্ছে, মাথা বনবন করছে, ঘুম পাচ্ছে, এসব। ৭ দিন আমি হারুনকে আমার শরীর স্পর্শ করতে দিই না। ৭ দিন পার হলে মরার মতো শুয়ে থাকি। হারুন আমাকে এক রাতে যত ইচ্ছে গ্রহণ করে। একবারে তুষ্ট না হলে দুবার, দুবারে না হলে ৩-৪ বার, ৫ বার, যতবার খুশি। হারুন প্রাণপণে আমার শস্য খেতে বীজ বপন করতে থাকে। বীর্যের প্লাবন বয়ে যায়। আমাকে বিছানা থেকে উঠতে দেয় না সে, স্নানঘরে যেতেও না, ধুও না কিছু, এভাবেই শুয়ে থাকো। তার ভয় আমি গা ধুলে কিছু না আবার জলের সঙ্গে চলে যায়। মনে মনে হাসি আমি। ঠিক আছে, শুয়ে থাকছি। এ মাসে নিশ্চয়ই কোনো খবর পাবো, কি বলো? হারুন মিষ্টি হাসে, আমাকে চুমু খেয়ে বলে, আমার লক্ষ্মী বউ, সোনা বউ। নিশ্চয়ই হবে, আমাদের বাচ্চা এবার নিশ্চয়ই হবে। আমাদের শব্দটি বেশ জোর দিয়ে বলে সে। আমি বলি, দেখতে ঠিক তোমার মতো হবে, তাই না? হারুন বা বাহুতে আমাকে নিবিড় করে জড়িয়ে স্বপ্নালু চোখে তাকায় আমার দিকে। বিকেলে বারান্দায় দাঁড়ালেই দেখি আফজাল দাঁড়িয়ে আছে, চুলে, চোখে, কপালে, চিবুকে, বুকে এক ফোঁটা ছটফট নিয়ে। ঠোঁটে আমার চিকন হাসি ঝিলিক দিয়ে মুহূর্তে মিলিয়ে যায়। ও ইঙ্গিত করে নিচে নামার। আমি অস্পষ্ট না বোধক মাথা নেড়ে সরে যাই বারান্দা থেকে। আমার ইচ্ছে করে না আফজালের কাছে গিয়ে সোহাগে সিক্ত হতে, মৈথুনের উন্মাদনায় মত্ত হতে। রসুনি গেছে তেজগাঁয় ওর এক খালার কাছে। শ্বশুর নোয়াখালী থেকে ফিরেছেন, কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে আছেন। বলেছেন রাত 10টার আগে যেন তাকে না ডাকি। বেশ করাত তিনি ভালো ঘুমননি বলে এই আয়োজন। আমি নির্বিঘ্নে নিস্তলায় যেতে পারি এখন। নিস্তলায় আফজাল একা। আমার মিথুন শিল্পী অপেক্ষায় কাতর হচ্ছে, অথচ এই শরীর মন নিশ্চল। বরং গুনগুন করে গান গাইতে গাইতে আমি একটি বই হাতে, দুবার পড়া বই, গা এলেই দিই বিছানায়। এ বাড়িতে কারো পড়ার অভ্যেস নেই। বইটি হাবিবের, কোনো এক বন্ধুর কাছ থেকে আনা। সাইফুল নামটি লেখা প্রথম পাতায়। বইটিতে চোখ বুলোতে বুলোতে ঝিমোতে শুরু করেছি। বুঝে এসেছে চোখ দুটো। ফোনের শব্দে ধরফড়িয়ে উঠি। আমি হ্যালো বলার পর ওপাশে কোনো হ্যালো নেই, একটি দীর্ঘশ্বাস কেবল। বুঝি এ কে। রিসিভার নামিয়ে রাখি। ধুকপুক শব্দ শুনি বুকের। আফজাল এসব করে আমার সর্বনাশ করবে না তো? অপ্রস্তুত আমি হঠাৎ উদ্বেগে ফোন করি হারুনকে। হারুন অবাক ফোন পেয়ে। কি হয়েছে? না কিছু হয়নি, এমনি। কখন ফিরছ? কেন, কোনো দরকার? না, কোনো দরকার নেই, তোমার কথা ভাবছিলাম। এত কম পাই তোমাকে কাছে। হারুন চুপ হয়ে থাকে কিছুক্ষণ। কি জানি কি ভাবে। জল খাওয়ার শব্দ শুনি, ঢক ঢক। বাড়িতে সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে সব। আব্বা ঘুমোচ্ছেন। রাত 10টায় উঠে কালো জিরা চালের ভাত আর শিং মাছের ঝোল খাবেন বলেছেন, রেঁধে রেখেছি। দোলন কি সুমাইয়াকে নিয়ে হাসপাতালে গেছে? হ্যাঁ, বলেছিলাম তো রেখে যেতে তোমার কাছে। আমিও বলেছিলাম। দোলন বলল ওর হাসান মামাকে দেখতে ও গো ধরেছে। হাসপাতালে যন্ত্রপাতি নাকি সুমাইয়ার দেখতে ভালো লাগে। বড় হলে ও দেখো ডাক্তার হবে। তুমি কি হাসপাতাল হয়ে ফিরবে? হ্যাঁ, তোমার কিছু লাগলে আগে থেকেই বলো। স্যানিটারি ন্যাপকিন আশা করছে আর লাগবে না, কি বলো? হারুন হিহি হাসে। আমিও হেসে বলি, আমিও আশা করছি লাগবে না। শেষ করার আগে সে বলে,
এই, তুমি তো বেশ কোরআন পড়ছো আজকাল। হ্যাঁ, পড়ছি। হাসানের সুস্থ হয়ে ওঠার জন্য দোয়া করছি। নিজেরটির জন্য কিছু করো মানে? নিজের সন্তান হওয়ার জন্য আল্লাহর কাছে বলো। বলার অপেক্ষা রাখে? প্রতি রাতে যে হারে দিচ্ছ তুমি। প্রতি রাতে কি আর দিতে পারছি? এই শোনো, আজ রাতে কিন্তু 4 বার। 4 বার? তুমি রাজি হলে 5 বার। আমাদের মধুর বাক্যলাপ শেষ হয় রিসিভারের গায়ে চকাশ করে চুমু খেয়ে। ফোন রেখে মনে মনে বলি, দিও আমাকে তোমার যত নির্যাস আছে আজ রাতে। তোমার লক্ষ লক্ষ শুক্রাণু আমার জরায়ু জুড়ে গোল্লা ছুট খেলবে, উন্মাদের মতো খুঁজবে এদিক ওদিক, কিন্তু দেখা পাবে না কোনো ডিম্বাণুর। দেখা যে পাবে না সে তুমি জানবে না হারুন, কোনো দিন জানবে না। হাসানের চিকিৎসার জন্য মোট কত খরচ হয়েছে হারুনের জানি না। শ্বশুর শাশুড়ি দুজনের হাতেই কদিন পরপরই টাকা দেয় সে সংসার খরচের। বাড়িতে কত টাকা খরচা হয়, কোথায় কত টাকা লাগছে, কোথায় কত টাকা ঢালছে হারুন, ব্যবসায় লাভ ক্ষতি এসব নিয়ে হারুন কখনো আমার সঙ্গে কথা বলে না। সেবু থেকে বলা আছে প্রতি মাসে ভাড়ার টাকা শাশুড়ির হাতে দিয়ে যেতে। হারুন যে টাকা পয়সার ব্যাপারটি আমার আড়াল করে রাখে, এর কারণ সম্ভবত যোগ্য সে আমাকে মনে করে না। বিয়ের আগে অবশ্য মনে করত। আমাকে অফিসে বসিয়ে ফাইল খুলে দিত সামনে, পাতা উল্টে উল্টে আঙ্গুল রাখত বিভিন্ন সংখ্যায়। এ হচ্ছে গত মাসের উপার্জন 6 লাখ। বাড়ছে বুঝলে, বাড়ছে। এর আগে ছিল 3, দ্বিগুণ বেড়েছে এ মাসে। এ হচ্ছে ব্যাংক লোন, এ হলো মোট খরচ, এ হলো লাভ। বিয়ের পর আমার যেন মাথার ঘিলু সেখানে কমে গেছে। হারুন যে গল্পই করুক টাকা পয়সার গল্প আমার সঙ্গে করে না। ব্যাপারটির প্রতি আমার যে মোহ আছে তা নয়। টাকা পয়সাকে জীবনের মূল্যবান জিনিস বলে কোনোদিনও ভাবিনি। তবে শ্বশুরবাড়ি আসার পর থেকে টাকা পয়সার মূল্য ঠিক কী তা হারে কেন মজ্জায় টের পাচ্ছি। এ বাড়িতে একটি মানুষের হাতেই কোনো টাকা পয়সা থাকে না, সে আমি। সকলে জানে আমার টাকার কোনো প্রয়োজন নেই। আমার যখন যা প্রয়োজন তা আমার স্বামী আছে, দেবে। তা দেবে, জানি দেবে। ঘরে পরার আরও 2টি শাড়ি লাগবে আমার। মুখের নিভিয়া ক্রিম শেষ হয়ে গেছে। সাবান, স্যানিটারি ন্যাপকিন বলতে হয় হারুনকে। হারুন বলে আজ দোলন যাচ্ছে বাজারে, ওকে টাকা দিয়ে দিব, নিয়ে আসবে। অথবা আমি অফিস থেকে ফেরার পথে কিনে আনবো, অথবা হাবিবকে বলে দিচ্ছি ও নিয়ে আসুক। হারুন আমাকে সবই দিচ্ছে, আবার কিছু দিচ্ছে না। মাঝে মাঝে মনে হয় আমার যা ছিল সব কেড়ে নিচ্ছে হারুন। এর মধ্যে একদিন হারুন অফিসে যায় না, বাড়িতে মিলাদ পড়ানোর আয়োজন করে মৌলবি ডেকে। হারুন সকাল থেকে ব্যস্ত। 3 জন মৌলবীকে দিয়ে কোরআন খতম দেওয়ানো হচ্ছে। বাড়িময় আতর লোবানের গন্ধ, মনে হয় কেউ যেন মারা গেছে এ বাড়িতে। গন্ধটির সঙ্গে মৃত্যুর বড় সম্পর্ক আছে। সন্ধে মিলাদ মাহফিলের আয়োজন শুরু হবে। হারুন আর হাবিব মিলে 200 প্যাকেট মিষ্টি নিয়ে এলো আলাউদ্দিনের দোকান থেকে। শ্বশুরমশাই পাজামা পাঞ্জাবি টুপি পরে ঘরময় হাঁটছেন, আর মৌলবীদের কখন কি লাগবে চা বিস্কুট সেমাই হাঁক দিচ্ছেন দিতে। রসুনে ব্যস্ত সখিনাও। শাশুড়ি গা ম্যাজম্যাজে শরীর নিয়ে, বৌমা এটা করো ওটা করো, মাদুর বিছিয়ে দাও, বিছানার চাদর বিছিয়ে দাও, বালিশ সাজিয়ে দাও, গোলাপদানিতে গোলাপ জল ভরে দাও, মিষ্টি করে শরবত বানাও বলছেন। আমিও ছুটোছুটিতে ঘেমে নিয়ে গেছি। 2 হাতে নয় 10 হাতে কাজ করছি। আত্মীয় স্বজন পাড়াপড়শি অনেকেই আসবে। 2 রকম লেবু শরবত বানাতে হলো, এক চিনি দিয়ে আরেক চিনি ছাড়া। হারুন তার সংসারে ঘোমটা মাথার লক্ষ্মী বউয়ের সাংসারিক ব্যস্ততা দেখে মুগ্ধ। তার খুশি খুশি ঠোঁট দেখে আমি টের পাই। নিচতলায় কাকে কাকে বলতে হবে বলো তো? লেবু চিপছিলাম ঠান্ডা জলে, শুনে লেবু হাত থেকে পড়ে যায় জলে। উফ কি কাণ্ড! আমি চামচে লেবুর টুকরোটিকে উঠাতে যাই। ও কিছু না, ছেঁকেই তো নেবে। তা ঠিক। চামচ রেখে কপালের ঘাম মুছে বলি,
কি জানি কাকে বলতে চাও? সেবতী তো নেই। ও বলেছে হাসপাতাল থেকে ও রাত 9টায় ফিরবে, তখন এখানে আসবে। ওর জন্য 1 প্যাকেট মিষ্টি রেখে দিতে হবে। হারুন বলে, ওর স্বামীও তো মনে হয় এখন বাড়ি নেই। তা দেখো গিয়ে নিচে। সেবতীকে ওর স্বামীকে বলেছি মিলাদে আসতে? তা তো জানি না। শরবত ছাকার ছাকনি খুঁজতে খুঁজতে বলি, আচ্ছা ওর এক দেবর থাকে শুনেছিলাম, ওকেও তো বলা দরকার। ওর দেবর? হ্যাঁ, ওর আপন দেবর। আপন না হলে কথা ছিল। ও হ্যাঁ, তাই তো। সেবতী একবার বলেছিল যে ওর এক দেবর নাকি বেড়াতে এসেছে, কিন্তু ও তো বলেছিল দেবর নাকি বিদেশে চলে গেছে। আমি শরবতে মন দিয়ে দেবরের প্রসঙ্গ তুচ্ছ করি। কারো দেবর নিয়ে যে আমি মোটেও ভাবি না, কারো কোনো দেবরে যে আমার কিছু যায় আসে না, সে কথা হারুনকে আমার নিরাশক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করি। লক্ষ্য করি হারুন হাবিবকে পাঠাচ্ছে নিচতলায়। এও লক্ষ্য করি হাবিব নিচতলা থেকে এসে হারুনকে জানিয়ে দেয় দরজায় তালা লাগানো, বাড়িতে কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলি। বিকেলে বাড়ি ভরে যায় লোকে। আল্লাহুম্মা সাল্লি আলার গম গম শব্দে বাড়িতে কাঁপন শুরু হয়, এবং আমার শরীরেও স্রাবের। হারুন দেখে দীর্ঘশ্বাস ফেলে। মিলাদে বৈঠক ঘরে আর বারান্দায় পুরুষ লোকেরা সব দাঁড়িয়ে গেছে। মেয়েদের দাঁড়ানোর নিয়ম নেই মিলাদে। মেয়েরা শাশুড়ির ঘরে গিজগিজ করে দাঁড়িয়েছে। সবার মাথায় আঁচল, ওড়না। বিড়বিড় করছে আল্লাহুম্মা সাল্লি আলা। কেবল আমিই এখন সব কিছুর বাইরে। আমার কোরআন পড়া চলবে না, আমার মিলাদ করা চলবে না। কারণ নাপাক শরীরে পাক জিনিস ছুঁতে হয় না, পাক কর্ম করতে হয় না। বাড়ির ভিড় কমতে কমতে আত্মীয় স্বজন যেতে যেতে রাত 10টা বাজে। শুতে সে হারুন আমার ঋতু মানে না। কোথায় সে শুনেছে ঋতুর সময়ও নাকি বাচ্চা পেটে আসতে পারে? সুতরাং এই চেষ্টাই সে করে যেতে চায়, যাবে। আমি বাধা দেই না। যত হোক স্বামী, আমার শরীরের উপর তার যত অধিকার তত তো আমারও নেই। আপনারা এতক্ষণ শুনছিলেন তাসলিমা নাসরিনের লেখা উপন্যাস সৌদের 12তম পর্ব। আমার গল্প পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।